পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আজকের আলোচনাকে 5টি মূল ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো ভবিষ্যতের শক্তি, অর্থনীতি ও র্যাঙ্কিং, জাতীয় প্রকল্প, সংস্কৃতি ও সম্মাননা এবং সবশেষে কিছু গুরুত্বপূর্ণ তারিখ। ১ নম্বর বিভাগ, ভবিষ্যতের শক্তি। চলুন ভৌত অবকাঠামো আর জ্বালানি খাতের যুগান্তকারী রূপান্তরগুলো দিয়ে শুরু করা যাক। মানব সভ্যতার অগ্রগতির দিকে তাকালে একটা দারুণ বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিশ্বের প্রাচীনতম নদী অস্ট্রেলিয়ার ফিঙ্ক, আর ঠিক অন্যদিকে ২০৩৬ সালের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রাশিয়ার সেই চোখ ধাঁধানো পরিকল্পনা। ভাবা যায় সময়রেখাটা কত বিশাল। পরিচ্ছন্ন শক্তির লক্ষ্যের দিকে এই যে বিশাল রূপান্তর, তার একটা বড় প্রমাণ হল ১৩১.৮১ গিগাওয়াট সৌরশক্তির অভাবনীয় সক্ষমতা। সব মিলিয়ে এই মুহূর্তে মোট জীবাশ্মমুক্ত বা নন ফসিল বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬৬.৭৮ গিগাওয়াটে পৌঁছে গেছে। সংখ্যাটা আসলেই বিশাল। আর এই পরিবর্তনের হাওয়া কিন্তু বিশ্ব থেকে স্থানীয় সব পর্যায়েই লেগেছে। জাপানে রয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আবার চীনে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল। এখানেও পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। দিবাং জলবিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে বিশ্বের প্রথম বায়োবিটুমেন তৈরি, এমনকি হরিয়ানায় হাইড্রোজেন চালিত ট্রেনের প্রস্তুতি, সবকিছুই পরিচ্ছন্ন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। আর এসবের কেন্দ্রবিন্দু হিসেবেই নয়াদিল্লিতে আয়োজিত হয়ে গেল ভারত ইলেকট্রিসিটি সামিট। এবার যাচ্ছি ২ নম্বর বিভাগে, অর্থনীতি এবং বৈশ্বিক র্যাঙ্কিং। চলুন দেখি এই ভৌত অবকাঠামোগুলোর উন্নতি কিভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। সূচকগুলোর দিকে নজর দিলে বেশ চমকপ্রদ কিছু তথ্য পাওয়া যায়। হেনলি ইন্ডেক্সে সিঙ্গাপুরের পাসপোর্ট এখন সবচেয়ে শক্তিশালী, যেখানে ভারতের অবস্থান ৭৫তম, আর সবার শেষে আছে আফগানিস্তান। তবে ভবিষ্যতের প্রযুক্তিতে কিন্তু দারুণ গতিতে এগোনো হচ্ছে। দাভোসের ৫৬তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এআই বিনিয়োগে বিশ্বে অষ্টম এবং রেয়ার আর্থ এলিমেন্ট মজুতে একেবারে ৩য় স্থান নিশ্চিত হয়েছে। উন্নয়নের আসল স্কেল বা মাত্রাটা কতটা বড়, সেটা আসলে বিশ্বের এই বৃহত্তম সড়ক নেটওয়ার্কগুলোর দিকে তাকালেই বোঝা যায়। যুক্তরাষ্ট্রের ঠিক পরে প্রায় ৬.৭ মিলিয়ন কিলোমিটার দীর্ঘ রাস্তা নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কের অবস্থানটা একেবারেই অবিশ্বাস্য। অর্থনৈতিক গতির ক্ষেত্রেও অসাধারণ সব মাইলফলক অর্জিত হয়েছে। বুলগেরিয়া যেখানে ইউরো মুদ্রা গ্রহণ করছে, সেখানে অন্যদিকে ভারতের ৭.৪% প্রবৃদ্ধি এবং $৭০০ বিলিয়ন বিশাল বৈদেশিক মুদ্রা রিজার্ভ চোখে পড়ার মতো। এখানেই শেষ নয়, চাল উৎপাদনে প্রথম এবং ইলেকট্রনিক্স রপ্তানিতে ৩য় স্থান অর্জন করে স্থিতিস্থাপকতা ও স্থায়িত্বের উপর জোর দেওয়া ১৮তম ব্রিক্স সামিট আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। আবুধাবির সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পাওয়াটাও এখানে উল্লেখ করার মতো। ৩ নম্বর বিভাগ, জাতীয় প্রকল্পসমূহ। এবার একটু গভীরে গিয়ে দেশের ভেতরের সামাজিক উদ্যোগ এবং শাসন ব্যবস্থার দিকগুলো নিয়ে কথা বলা যাক। আচ্ছা, নতুন পোর্টালগুলো নিয়ে কথা বলার আগে সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি জিনিসটা আসলে কি, সেটা একটু পরিষ্কার করা দরকার। এটি মূলত এমন একটা আইনি ব্যবস্থা যেখানে বড় কোম্পানিগুলো তাদের মুনাফার অন্তত ২% সরাসরি সমাজের উন্নয়নের কাজে ব্যয় করতে বাধ্য থাকে। সিএসআরের এই ধারণাটা মাথায় রাখলে সহজেই বোঝা যায় কেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের এই নতুন পঙ্খুরি পোর্টালটি এতটা গুরুত্বপূর্ণ। এটি মূলত এই অনুদানগুলোকে নগদবিহীন বা নন ক্যাশ ভিত্তিতে পরিচালনা করবে। এর পাশাপাশি এমএসএমইদের জন্য নির্য়াত দিশা স্কিম এবং আসামে উদাসীন ভক্তদের জন্য আর্থিক সহায়তার মতো দারুণ কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। সামাজিক ক্ষেত্রে অগ্রগতির তালিকাটাও বেশ লম্বা। দিল্লি পুলিশের অপারেশন মিলাপের মাধ্যমে ১৩০৩ জন নিখোঁজ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে আনার ঘটনাটা সত্যিই আবেগপূর্ণ। অন্যদিকে কেরালার ওয়ায়ানাডে প্রতিষ্ঠিত হয়েছে ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা আদালত। বেঙ্গালুরু পেয়েছে নারীদের জন্য সেরা শহরের স্বীকৃতি, সুরাট হয়ে উঠেছে বস্তিমুক্ত শহর, আর সম্পূর্ণ বিদ্যুতায়িত রেলওয়ে সিস্টেমের মাইলফলক তো আসলেই একটা বিশাল অর্জন। এই বিভাগের শেষ দিকে এসে প্রতিরক্ষা আর পরিবেশের দিকটাও একটু ছুঁয়ে যাই। ওড়িশায় পিনাকা রকেটের সফল পরীক্ষা, দূষণ নিয়ন্ত্রণ জাহাজ, সমুদ্র প্রতাপ এবং পার্বতী আর্গা অভয়ারণ্যের মতো পরিবেশগত সম্পদগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সাথে যোগ হয়েছে থাডু উপজাতি সম্পর্কিত খবর, এনআইএ ও বিএসএফের মতো জায়গায় নতুন মহাপরিচালক নিয়োগ, আর পশ্চিমবঙ্গে প্রথম নারী প্রধান সচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীর ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ। আর হ্যাঁ, আধার কার্ডের নতুন মাস্কট উদয়ের উন্মোচনটাও বেশ মজার একটা খবর। ৪ নম্বর বিভাগ, সংস্কৃতি, পুরস্কার এবং সম্মাননা। চলুন এবার শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতিতে মানুষের অনন্য অর্জনগুলো ঘুরে দেখি।
সিনেমা জগতের সবচেয়ে বড় অর্জনের একটা হলো 2026 সালের গোল্ডেন গ্লোবস। এখানে হামনেট জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার, সেরা অভিনেতা হয়েছেন ওয়াগনার মৌরা, আর সেরা পরিচালকের খেতাব গেছে পল থমাস অ্যান্ডারসনের ঝুলিতে। বিজ্ঞান জগতের খবরটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। জীববিজ্ঞানী টোবি কেয়ার্স জিতে নিয়েছেন মর্যাদাপূর্ণ টাইলার প্রাইজ। জানেন তো, পরিবেশগত অনন্য অবদানের জন্য এই পুরস্কারটিকে পরিবেশের নোবেল বলা হয়। খেলাধুলা আর সংস্কৃতিতেও মাসটা ছিল বেশ জমজমাট। বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের অসাধারণ জয়, প্রধানমন্ত্রী মোদি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের উপস্থিতিতে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্বোধন, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। তাছাড়া তৃতীয় লাইট হাউস ফেস্টিভ্যাল এবং হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড বইটির প্রকাশনাও বেশ আলোচনা তৈরি করেছে। শেষ বিভাগ 5 জানুয়ারির গুরুত্বপূর্ণ তারিখসমূহ। ঘটনাগুলোর ধারাবাহিকতা বুঝতে চলুন মাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনগুলোর টাইমলাইনটা এক নজরে দেখে নিই। মাসের প্রথম অর্ধেকটায় চোখ রাখলে দেখব 4 তারিখে বিশ্ব ব্রেল দিবস এবং 9 তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়েছে। 10 তারিখের বিশ্ব হিন্দি দিবস পেরিয়ে 12 তারিখের জাতীয় যুব দিবস, যার এবারের থিমটা ছিল দারুণ, নিজেকে জাগ্রত করো, বিশ্বকে প্রভাবিত করো। এরপর 15 তারিখে পালিত হয়েছে সেনাবাহিনী দিবস। মাসের শেষ দিকটায় কিন্তু নাগরিক দায়িত্ব আর ইতিহাসের ওপর বেশ জোর দেওয়া হয়েছে। 23 জানুয়ারির পরাক্রম দিবস, 24 তারিখে কন্যা শিশু দিবস পেরিয়ে 25 জানুয়ারির জাতীয় ভোটার দিবস থেকে সরাসরি আমরা ঢুকে যাই 26 জানুয়ারির আনন্দমুখর প্রজাতন্ত্র দিবস উদযাপনে। এরপর 30 জানুয়ারির শহীদ দিবসের মাধ্যমে মাসটির সমাপ্তি ঘটে। বন্দে মাতরমের 150 বছর এবং ভারতীয় গণতন্ত্রের কেন্দ্রে নাগরিক, এই অসাধারণ থিমগুলো কিন্তু চমৎকারভাবে আমাদের ঐতিহাসিক ঐতিহ্য আর সক্রিয় নাগরিক অংশগ্রহণের মধ্যে একটা মজবুত সেতুবন্ধন